হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে ভারতের উপরে হওয়া শক আক্রমণ সম্পর্কে একটা বিস্তারিত ধামাকাদার ক্লাস করাবো। এর পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক আক্রমণ সম্পর্কে এই ক্লাসটি পুরো ডিটেলসে করিয়েছি। যারা আমার ক্লাসটি এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ক্লাসটি অবশ্যই দেখো। আর পরবর্তী মধ্যযুগে আমরা জানি ইন্দো গ্রিক, শক, পার্থিয়ান এবং কুষাণ এই চারটি জাতি পরপর করে ভারত আক্রমণ করে। আর এই চারটি জাতির মধ্যে সর্বপ্রথম ভারত আক্রমণ করে কারা? ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক এই জাতি। এবং এর পরবর্তীকালে শক বা সিথিয়ানরা ভারত আক্রমণ করে এবং তৃতীয় আক্রমণ করে কারা? পার্থিয়ান বা পল্লবরা। এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষ আক্রমণ করে কারা? কুষাণ, যারা ভারতবর্ষে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাদের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করেছিল। আর আজ আমরা এই সিথিয়ান বা শকদের সম্পর্কে পুরো একটা ধামাকাদার ক্লাস করব। যারা আমার ক্লাসটি পূর্বে দেখোনি তারা ক্লাসটা অবশ্যই করে নাও। নমস্কার, আমি সৌরভ মন্ডল, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আর ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তাহলে চলো এবার শুরু করি। এই যে শক, এই শক শব্দটার প্রথমে আমরা অর্থটা জানবো। শক হলো একটি ভারতীয় শব্দ। আমি তোমাদেরকে যেগুলো মুখে বলবো সেগুলো আমি তোমাদের পিছনে লিখিয়ে দিয়েছি। আমি একবার বলে তোমাদের সেই লাইনগুলোকে দেখিয়ে দেবো। শক একটি ভারতীয় শব্দ। এই শকদেরকে আবার সিথিয়ান বা সাইথিয়ান নামেও অভিহিত করা হয়। আর এই শক জাতি মূলত মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার বাসিন্দা, যারা মধ্য এশিয়া থেকে ধীরে ধীরে ভারতের দিকে প্রবেশ করে। আর এই শক জাতি মূলত তাদের 5টি শাখায় তারা বিভক্ত। যাদের প্রথম শাখা অর্থাৎ শকদের প্রথম শাখাটি আফগানিস্তান এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করেছিল। এটা আমি তোমাদের পিছনে লিখে দিয়েছি। আর এই শক জাতি যে সকল শাসকরা ছিল তার নামগুলোকে আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে রিপ্রেজেন্ট করব। আর এই যে আফগানিস্তান এবং ভারতে প্রথমে যে শাখাটি শকদের বসতি স্থাপন করলো, সেই শাখার শাসকদের নাম কি ছিল? সেই শাখার শাসকদের নাম ছিল ভোনোনেস বা ইস্পালাইরিস। আমি এখানে লিখে দিয়েছি সেটাও। এবং দ্বিতীয় যে শাখাটি, তারা তক্ষশিলায় তাদের রাজধানীকে প্রতিষ্ঠিত করে। আর এই দ্বিতীয় শাখার শাসক ছিলেন কে? মাউস বা মোগা ছিলেন এই দ্বিতীয় শাখার শাসক। এবং শকদের তৃতীয় অর্থাৎ শকদের থার্ড শাখার শাসক কে ছিলেন? অ্যাজিলিস ছিলেন তাদের এই তৃতীয় শাখার শকদের শাসক। আর তারা মথুরা যে তাদের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করে। আর চতুর্থ শক শাসক কে ছিলেন? চতুর্থ শক শাসক ছিলেন রুদ্রনমন, যিনি এই শকদের মধ্যে সব থেকে শক্তিশালী শাসক ছিলেন বলে আমরা জানতে পারি। আর পঞ্চম শাসক ছিলেন কে? সেটা সম্পর্কে একটু সন্দেহ আছে। এই শাখাটি মূলত তাদের দাক্ষিণাত্যে তাদের সাম্রাজ্যটিকে বিস্তার ঘটায়। তাহলে চলো তোমাদের এই লাইনগুলোকে আমি একবার দেখিয়ে দিই। আমরা দেখলাম কি শক হলো একটি ভারতীয় শব্দ। আমি তোমাদেরকে যেমনটা বলেছি একবার আমি দেখিয়ে দিই। শক হলো একটি ভারতীয় শব্দ যাদেরকে সিথিয়ানও বলা হয়। আর এই শক বা সিথিয়ান মধ্য এশিয়ার বাসিন্দা, যারা পরবর্তীকালে মধ্য এশিয়া থেকে ভারতের দিকে এগিয়ে আসে এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তারা একটা বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর এই শকরা মূলত ইন্দো গ্রিকদের পরে ভারতে এসে তাদের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করে। আমি এখানে তোমাদের লিখে দিই ইন্দো গ্রিক। তারপরে ভারতে প্রবেশ করে কারা? শক। তারপরে প্রবেশ করে পার্থিয়ান এবং সর্বশেষ কুষাণ। তোমরা এই সিকোয়েন্সটাকে মনে রাখবে। কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে বা পরীক্ষাতেও এরকম তোমাদের প্রশ্ন আসতেই পারে যে প্রথম কোন জাতি ভারত আক্রমণ করে, তোমরা তখন লিখবে ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিকরা সর্বপ্রথম ভারতের উপর আক্রমণ করে। এটা 1 নম্বর। শক 2 নম্বর, পার্থিয়ান 3 নম্বর, কুষাণরা 4 নম্বর। অর্থাৎ কুষাণরা চতুর্থতে ভারত আক্রমণ করে। আর প্রথমে করে ইন্দো গ্রিক, দ্বিতীয় শক, তৃতীয় পার্থিয়ান এবং চতুর্থতে কুষাণ। শক হলো একটি ভারতীয় শব্দ যাদের সিথিয়ান বা সাইথিয়ানও বলা হয়। শক
এরা মূলত মধ্য এশিয়ার বাসিন্দা, যারা মধ্য এশিয়া থেকে ভারতের দিকে প্রবেশ করে। আর এই শক জাতি গোষ্ঠী 5টি শাখায় বিভক্ত ছিল, যারা আফগানিস্তান এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাদের বসতি স্থাপন করে। আর শকদের একটি শাখা আফগানিস্তান এবং তাদের নিকটবর্তী অঞ্চলে বসতি গড়ে তোলে। আর এই শাখার শাসকের এখানে এই শাখার শাসক ছিলেন হবে এখানে, এই শাখার শাসক ছিলেন কে? ভননেস, যেটা এই নামটা তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ভননেস এবং ইস্পালাইসিস, ভননেস এবং ইস্পালাইসিস, এই নামটা তোমরা মনে রাখবে, কারণ এই দুটো নামই গুরুত্বপূর্ণ। আর তারপরে আমরা দেখতে পাই নামটা মনে রাখবে বলতে ভননেস, ইস্পালাইসিস। এবং শকদের দ্বিতীয় শাখাটির রাজধানী ছিল কোথায়? তক্ষশিলা, ইম্পর্টেন্ট। শকদের দ্বিতীয় শাখার রাজধানী ছিল তক্ষশিলা, শাসক ছিলেন মাউস বা মোগা। শকদের দ্বিতীয় শাখার রাজধানী ছিল কোথায়? মাউস বা মোগা। এবং শকদের তৃতীয় শাখাটি মথুরাতে তাদের রাজধানী স্থাপন, বসতি গড়ে তোলে। এই শাখার শাসক ছিলেন কে? অ্যাজিলিস ছিলেন এই তৃতীয় শক শাখার শাসক। এবং চতুর্থ আমরা দেখতে পাই পশ্চিম ভারতে তাদের শাসন প্রতিষ্ঠান করে, যারা পরবর্তীকালে পশ্চিমী ক্ষত্রপ উপাধি নিয়েছিল। আর এই শাখার শাসক ছিলেন কে? রুদ্রদমন প্রথম রুদ্রদমন। আমি এখানে লিখে দিই সব থেকে শক্তিশালী শাসক। সব থেকে শক্তিশালী শাসক, অর্থাৎ এই পাশে লিখে দেবো শক। এই শকদের মধ্যে এই প্রথম রুদ্রদমন প্রথমই ছিলেন সব থেকে শক্তিশালী একজন শক শাসক। আর শকদের পঞ্চম শাখাটি দাক্ষিণাত্যে তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করেন। আর আমরা এই শক শাসকদের পড়তে গেলে প্রথমে আমরা যে শাসকটির কথা আমরা পড়ব তিনি হলেন মাউদ বা মোগা, ছিলেন সম্ভবত প্রাচীনতম ইন্দো গ্রিক সাইথিয়ান বা সিথিয়ান রাজা। মানে তোমরা এই ক্লাসটি একটু মন দিয়ে দেখবে, পড়াটা আমি ক্লাসে রেডি করে দেবো, এটা আমার গ্যারেন্টি। তোমরা একটু মন দিয়ে দেখো আমি তাহলে কি বললাম। শক একটি ভারতীয় শব্দ, যাদেরকে সাইথিয়ান বা সিথিয়ান নামে অভিহিত করা হয়। এরা মূলত সেন্ট্রাল এশিয়াতে থেকে বসবাস করত, কিন্তু পরবর্তীকালে তারা ভারতে আক্রমণ করে এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর এই শক শাসকরা মূলত ইন্দো গ্রিকদের পরে ভারত আক্রমণ করে। তাই আমি তোমাদের এখানে সিকোয়েন্সটা লিখে দিয়েছি। প্রথমে ভারত আক্রমণ করে ইন্দো গ্রিক, তারপরে শক বা সিথিয়ান, পরবর্তীকালে পার্থিয়ান বা পহল্লব, এবং চতুর্থ করে কারা? কুষাণরা। আর এই শক জাতি মূলত 5টি শাখায় বিভক্ত ছিল। প্রথম শাখাটি আফগানিস্তান এবং ভারতের কিছু অংশে তাদের শাসন প্রতিষ্ঠা করে। এই শাখার শাসক ছিলেন কে? ভননেস এবং ইস্পালাইসিস ছিলেন এই শাখার শাসক। এবং দ্বিতীয় শাখার শাসক ছিলেন কে? মাউস বা মোগা, যিনি তার শাসন কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন? তক্ষশিলাতে তিনি তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আমরা দেখব, আমি এখানে লিখে দিয়েছি এই শাখায় ভননেস এবং তক্ষশিলা শাসক ছিলেন মোগা বা মাউস। এবং শকদের তৃতীয় শাখা কোথায় প্রতিষ্ঠিত করে তাদের শাসনকে? মথুরাতে তারা নিজেদের সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিল। এবং এই শাখার শাসক ছিলেন কে? অ্যাজিলিস। আর এবং চতুর্থ শাখার শাসক ছিলেন প্রথম রুদ্রদমন, যিনি ছিলেন এই শকদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শাসক। এবং পঞ্চম শাখাটি তাদের দক্ষিণাত্যে তাদেরকে শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। এটাই ছিল এইটুকু। এবার আমরা শকদের মধ্যে প্রথম যে রাজার নাম জেনে থাকি তিনি হলেন মাউস বা মোগা। তিনি ছিলেন ভারতের সর্বপ্রথম অর্থাৎ প্রাচীনতম ইন্দো গ্রিক শাসক। তার সম্পর্কেই আমরা প্রথম আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? শকদের প্রথম শাখা, যারা মূলত আফগানিস্তান ভারতে শাসন প্রতিষ্ঠা করে। দ্বিতীয় শাখাটি তক্ষশিলা, তৃতীয় শাখাটি মথুরা, চতুর্থ শাখাটি পশ্চিম ভারত, এবং পঞ্চম শাখাটি অর্থাৎ শেষ শাখাটি কোথায় করে? দক্ষিণ ভারতে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। আর এই সব থেকে প্রাচীনতম ভারতে ইন্দো শক শাসক ছিলেন কে? মাউদ বা মোগা। এই মোগা সম্পর্কে এবার আমরা জানবো। তোমরা যেগুলো পয়েন্ট লিখালাম যদি কোনোটা না জানো তাহলে নোট করে নাও। আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক একটা অবশ্যই করবে। তোমরা যারা এই পয়েন্টগুলো জানো না তারা অবশ্যই এগুলোকে নোট করো।
তাহলে আমি যেমনটা তোমাদেরকে বললাম, এবার আমরা এই ইন্দো গ্রিক রাজাদের মধ্যে ভারতের সর্বপ্রথম প্রাচীনতম ইন্দো গ্রিক রাজা ছিলেন কে? মাউস বা মোগা, তার সম্পর্কে এবার আমরা আলোচনা করব। চলো, এই মাউস বা মোগা ছিলেন প্রাচীন ভারতের সর্বপ্রথম ইন্দো গ্রিক রাজা, যাকে আমরা ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে প্রাচীনতম বলে জানতে পারি। আর এই ইন্দো গ্রিক রাজার রাজধানী কোথায় ছিল? এই ইন্দো গ্রিক রাজা তার রাজধানী স্থাপন করেছিলেন সিরকাপ, যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। এটা আমরা জানতে পারি, আমি সেটা তোমাদের লিখে দিয়েছি। আর এই মাউস নাকি অনেক মুদ্রা জারি করেছিলেন, তার নিদর্শন আমরা পেয়ে থাকি, এবং তার মুদ্রাতে বৌদ্ধ এবং হিন্দু ধর্মে বিভিন্ন প্রতীকের চিহ্ন নিদর্শন পাওয়া যায়। এবং এই মাউস, আমি এটা তোমাদের লিখে দিয়েছি, মাউস তার মুদ্রাতে গ্রিক ও খরষ্টি ভাষা ব্যবহার করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট। মাউস নাকি তার মুদ্রাতে গ্রিক ও খরষ্টি ভাষা ব্যবহার করেছিলেন, এই সম্পর্কেও আমরা জানতে পারি। এই মাউসের পরে আমরা দেখবো অ্যাজিজ। এবার এই মাউসের পরে আমরা দেখবো অ্যাজিজ। চলো আমরা দেখি অ্যাজিজ কি। অ্যাজিজ শেষ ইন্দো গ্রিক রাজা হিপস্টোস শ্রেষ্ঠর উত্তর ভারতের অঞ্চলটি মানে সফলভাবে যুক্ত করেন। তাহলে কি দেখলাম আমরা? অ্যাজিজ শেষ ইন্দো গ্রিক রাজা হিপ্পোস্টেস্টর উত্তর ভারতের অঞ্চলটি সংযুক্ত করেন। এবং তারপরে আমরা দেখব অ্যাজিজ প্রথম। তার আগে মাউস থেকে বলতেই, মাউস ভারতের সর্বপ্রথম শক শাসক। আর এই মাউস কোথায় তার শাসন প্রতিষ্ঠান? মাউস গান্ধারে তার শাসন কার্য বা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিলেন। মাউস মোগা নামেও পরিচিত ছিলেন, এটা তোমরা জেনে রাখবে। মাউসের অপর একটি নাম মোগা। আর মাউস মূলত গান্ধারে তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। আর মাউসের রাজধানী ক্যাপিটাল ছিল কোথায়? সিরকাপ, যেটি রয়েছে কোথায়? পাঞ্জাব, পাকিস্তান। সিরকাপ তার রাজধানী। এই সিরকাপ বর্তমানে পাঞ্জাবে অবস্থিত। এই পাঞ্জাব কোথায়? পাকিস্তান, পাকিস্তানের পাঞ্জাব। মাউস অনেক মুদ্রা জারি করেছিলেন, তার প্রমাণ পাওয়া যায়। মাউস বা মোগা এর মুদ্রায় বৌদ্ধ এবং হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীকের নিদর্শন মেলে। আর মাউস তার মুদ্রাতে গ্রিক এবং খরষ্টি ভাষা ব্যবহার করেছিলেন, এমনটাও আমরা জানতে পারি। এগুলো মাউস থেকে ছিল। খুবই গুরুত্বপূর্ণ লাইন, তোমরা যারা জানো না তারা এগুলোকে অবশ্যই নোট ডাউন করো। মাউস থেকে প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট। মাউস ছিলেন ভারতের সর্বপ্রথম শক শাসক, তিনি গান্ধারে তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। এবং মাউস মোগা নামেও পরিচিত। তার ক্যাপিটাল বা রাজধানী ছিল সিরকাপ, যেটি পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত। মাউস অনেক মুদ্রা জারি করেছিলেন, তার প্রমাণ মেলে। এবং মাউস তার মুদ্রাতে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রতীককে ব্যবহার করেছিলেন, এবং তিনি তার মুদ্রার ভাষা হিসেবে গ্রিক এবং খরষ্টিকে নির্বাচন করেছিলেন। গ্রিক এবং খরষ্টিকে নির্বাচন করেছিলেন। এবার আমরা দেখবো অ্যাজিজ শেষ ইন্দো গ্রিক রাজা হিপ্পোস্টেস্টর উত্তর ভারতের অঞ্চলটি তিনি যুক্ত করেন। আবার এবার আমরা দেখবো অ্যাজিজ ওয়ান। এই অ্যাজিজ ওয়ান সম্পর্কে, এই অ্যাজিজ ওয়ান সম্পর্কে আমি বলার আগে এখানে একটা গল্প আছে, সেটা আমি তোমাদের বলি, সেটা তোমরা জেনে রাখো। এই অ্যাজিজ ওয়ান যখন সিংহাসনে বসলেন শক রাজা হিসেবে, তখন তার সম্ভবত তার পুত্রই হবে। তার নাম ছিল কি? অ্যাজিলিসিস। এই অ্যাজিলিসিস সম্ভবত নাকি এই অ্যাজিজ ওয়ানের পুত্র ছিলেন। আর এই পুত্র নাকি এই বিক্রমাদিত্য উপাধিধারী একজন রাজার কাছে পরাজিত হয়েছিলেন। আর এই বিক্রমাদিত্য উপাধিধারী রাজা এই অ্যাজিজ ওয়ানের শাসনকালে উজ্জয়িনীতে তিনি শাসন করতেন বলে এমনটা তথ্য আমরা পেয়ে থাকি। অ্যাজিজ ওয়ান যখন সিংহাসনে বসে রাজত্ব করছিলেন, সেই সময়কালে উজ্জয়িনীতে একজন রাজা শাসন করছিলেন, কিন্তু তার নাম আমরা জানতে পারি না। শুধুমাত্র তার উপাধি জানা যায়, যে তার উপাধি ছিল বিক্রমাদিত্য। আর এই বিক্রমাদিত্য উপাধি কারা ধারণ করত? এই বিক্রমাদিত্য উপাধি যারা একজন বীর যোদ্ধা ছিলেন এবং অনেক রাজাকে তারা যুদ্ধে পরাজিত করেছিলেন, তারা বিক্রম আদিত্য এই উপাধিটি গ্রহণ করত। এই প্রাচীন ভারতের আমরা দেখতে পাবো অনেক রাজারাই এই বিক্রম আদিত্য উপাধি ধারণ করে। এই বিক্রমাদিত্য যে সকল রাজারা উপাধি ধারণ করতো, এর থেকে বোঝা যায় সেই সকল রাজা খুবই শক্তিশালী ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে একাধিক রাজাকে তারা পরাজিত করেছিলেন। যেমন আমরা গুপ্ত যুগ যখন পড়বো, দেখবো চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই বিক্রমাদিত্য উপাধিটিকে গ্রহণ করেছিলেন। আর এটাও জানা যায় যে এই অ্যাজিলিসিস নাকি এই বিক্রমাদিত্যর কাছে তিনি যুদ্ধে পরাজিত হন, এবং তার পরবর্তী কালে এই উপাধিধারী বিক্রম আদিত্য একটা যুগ গণনার জন্য একটা নতুন পদ্ধতি, অর্থাৎ বিক্রমাদিত্য সম্বত নামে একটি ধারা চালু করেন। কত খ্রিস্টাব্দে?
খ্রিস্টপূর্বাব্দে 58 বিসি অর্থাৎ 58 খ্রিস্টপূর্বাব্দে তিনি চালু করেন বিক্রমাদিত্য সম্বদ। আমি সেটাও লিখে দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই লাইনটাকে না জানেন নোট করে রাখবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এখানে লিখে দিয়েছি অ্যাজিলিসিস। এই অ্যাজিলিসিস সম্ভবত অ্যাজিস ওয়ানের পুত্র ছিলেন। এই শাসনকালে উজ্জয়িনীতে একজন রাজা শাসন করতেন, কিন্তু তার নাম জানা যায় না, তার উপাধি জানা যায়, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করো, বিক্রমাদিত্য, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। এই বিক্রমাদিত্য সম্ভবত যুদ্ধ অ্যাজিলিসিসকে পরাজিত করেন এবং এরপর বিক্রমাদিত্য যুগ গণনার জন্য 58 বিসিতে বিক্রমাদিত্য সংবৎ চালু করেন। এই বিক্রমাদিত্য সংবৎ কে চালু করেন জেনে রাখবে, উপাধিধারী উজ্জয়িনীতে শাসন করা রাজা বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্য সংবৎ চালু করেন। তাহলে এখান থেকে আমি তোমাদের মাউস যে ইন্দো গ্রিক প্রথম শাসক সেটা সম্পর্কে তোমাদের বললাম, এবং অ্যাজিস ওয়ান এর পুত্র ছিলেন অ্যাজিলিসিস, যিনি মানে উজ্জয়িনীতে শাসন করা সেই সময়কালের একজন রাজা যার নাম জানা যায় না, উপাধি জানা যায়, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। তার কাছে তিনি যুদ্ধে পরাজিত হন এবং এই বিক্রম আদিত্য যুগ গণনার জন্য বিক্রমাদিত্য সংবৎ নামে একটি নতুন ধারার প্রচলন ঘটালেন। আর এই প্রচলনটা করলেন তিনি কত খ্রিস্টাব্দে? 58 খ্রিস্টপূর্বাব্দে বিক্রমাদিত্য সংবৎ নামে একটি যুগ গণনার পদ্ধতি চালু করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবেই। আর এরপরে আমরা দেখব যে দুটো বংশ আমরা শকদের মধ্যে দেখতে পাবো এবং বিভিন্ন শিলালিপি থেকে আমরা এই দুটো বংশ সম্পর্কে জানতে পারি যে শকদের মধ্যেও আবার দুটো বংশ ছিল, একটা খেহরাত বংশ এবং একটা কদরমক বংশ। আর এই খেহরাত বংশের শাসক ছিলেন যিনি, তিনি তার প্রতিষ্ঠা ছিলেন ভূমিক। আর এই খেহরাত বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন নহপান। এই নহপান সম্পর্কে আমরা জানবো। আর তারপর আমরা জানবো যে শকদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন যিনি প্রথম রুদ্রদমন প্রথম, তার সম্পর্কেও আমরা জানবো। আর তার আগে আমরা জানবো কার সম্পর্কে? খেহরাত বংশের একজন উল্লেখযোগ্য শাসক নহপান সম্পর্কে। চলো এবার আমরা খেহরাত বংশের যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন নহপান তার সম্পর্কে জানবো। তোমরা এটুকু নোট করে নাও। আর যারা নোট করবে না এখন ভাবছো, তারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমরা খাতায় এগুলো পরবর্তীকালে ক্লাসটা রিভিশন করার সময় তোমরা নোট ডাউন করে নেবে। তাহলে এবার আমরা দেখব নহপান। আর এই নহপান সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে একটু অন্য কথা সম্পর্কে জানতে হবে। আমি তোমাদেরকে বললাম যে বিভিন্ন মুদ্রা এবং শিলালিপি থেকে আমরা এই শকদের দুটো রাজবংশ সম্পর্কে জানতে পারি, একটি হলো খেহরাত বংশ, একটি হলো কদরমুখ বংশ। আর এই নহপান ছিলেন খেহরাত বংশের একজন উল্লেখযোগ্য শাসক। আর এই খেহরাত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, তার নাম হলো ভূমিক। আর এই ভূমিকের পরবর্তীকালে এই খেহরাত বংশের শাসক হন নহপান, আর তিনি ছিলেন এই খেহরাত বংশের উল্লেখযোগ্য শাসক। আর আমরা এই শক পড়তে গেলে আমাদেরকে মাথায় একটা পশ্চিমী ক্ষত্রপ এই শব্দটা আমাদের মাথায় আসে। আর এই পশ্চিমী ক্ষত্রপ সম্পর্কে একটু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করি। আমরা এই পশ্চিমী ক্ষত্রপ বিষয়কে জানতে গেলে আমাদেরকে আগে ইন্দো গ্রিক সম্পর্কে একটু আমি বলবো। এই ইন্দো গ্রিকরা তাদের শাসন কার্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রদেশের জন্য একজনকে গভর্নর হিসেবে তারা নিযুক্ত করেছিলেন, যে গভর্নররা তাদের এই প্রদেশগুলো শাসনভার নিযুক্ত করতো, মানে শাসন কার্য পরিচালনা করতো। এর পরবর্তী অর্থাৎ যখন শকরা ভারতে আসলো, আর এই ইন্দো গ্রিকরা এই গভর্নরের যে পোস্ট, সেই পোস্টটার নাম দিয়েছিল কি স্ট্র্যাটেগো সিস্টেম, মানে স্ট্র্যাটেগো সিস্টেম, যেটি পরবর্তীকালে আমরা যদি এই শক যুগে বা শক রাজাদের মধ্যে দেখি এই স্ট্র্যাটেগো সিস্টেমটার পরিবর্তন ঘটে কিন্তু থাকে, কিন্তু এই ক্ষেত্রে একজন রাজা থাকতো সর্বেসর্বা বা প্রধান, তার অধীনে কিছু ছোট ছোট রাজা থাকতো যারা নিজেদেরকে সামন্ত রাজা হিসেবে মনে করতে পারতো। আর এই সকল ছোট ছোট শাসক বা রাজারা নিজেদেরকে বলতো কি ক্ষত্রপ উপাধি তারা ধারণ করতো। তাহলে আমি কি বললাম যে আমরা যদি দেখতে পাই যে স্ট্র্যাটেগো সিস্টেম যেটি মূলত ইন্দো গ্রিক শাসকদের মধ্যে বর্তমান ছিল। আর এই গ্রিক শব্দ স্ট্র্যাটেগোসের অর্থ কি?
এই স্ট্র্যাটোগসের অর্থ হলো গভর্নর। যেমন আমরা দেখতে পাই যে ইন্দো গ্রিকরা তাদের শাসন কার্যকে পরিচালনা করার জন্য বিভিন্ন গভর্নরকে নিযুক্ত করত। আর এই স্ট্র্যাটোগস সিস্টেমটা শকদের সময় একটু পরিবর্তন হয়ে যায়। এই স্ট্র্যাটোগস সিস্টেমে তারা একজন রাজাকে সর্বা হিসেবে নিযুক্ত থাকতো এবং এই প্রধান রাজার উপর নিচে থাকতো একাধিক ছোট ছোট রাজা। তারা বিভিন্ন কাজের জন্য তারা প্রধান রাজাকে সাহায্য করত এবং তাদের কিছু ক্ষমতা দেয়া থাকতো। আর এই ক্ষমতা সবসময় প্রধান রাজা থেকে অনেক কম থাকতো। আর এই রাজারা নিজেদেরকে ক্ষত্রপ বলে চিহ্নিত করতো। তাহলে তোমরা এই পশ্চিমী ক্ষত্রপ ব্যাপারটা তোমরা জানতে পারলে। এই ক্ষত্রপ ব্যাপারটা কি, মানে একজন রাজার অধীনে থেকে যখন অনেক ছোট ছোট রাজা তার শাসন কার্যকে পরিচালনা করে তখন তাদেরকে আমরা বলবো ক্ষত্রপ। আর এই রাজারা তাদেরকে ক্ষত্রপ বলে পরিচিত হতো। তাহলে আমরা দেখলাম যে শিলালিপি এবং বিভিন্ন মুদ্রা থেকে আমরা জানতে পারি যে শকদের মধ্যে দুটো রাজবংশ ছিল, একটি ছিল খেরাত বংশ, একটি হলো কদরমক বংশ। তাই আমরা প্রথমে খেরাত বংশ সম্পর্কে আলোচনা করব। এই খেরাত বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বা ফাউন্ডার তিনি হলেন কে ভূমিক। আর এই বংশের একজন শ্রেষ্ঠ শাসককে বা গ্রেটেস্ট রুলার ছিলেন কে নহপান। আর এই নহপানের সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি। আর এই নহপানের রাজধানী ছিল কোথায়, মিননগর, যেটি আমি এখানে লিখে দিয়েছি, যেটি এখন রয়েছে বর্তমানে কোথায়, মিননগর বর্তমানে মান্দাসরে অবস্থিত, যেটি রয়েছে কোথায়, মধ্যপ্রদেশ। মিননগর ছিল এই নহপানের রাজধানী, যেটি রয়েছে মান্দাসর। আর এই মান্দাসর কোথায়, বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। আর এই নহপানের একটা উল্লেখযোগ্য কীর্তি, তিনি কাল্লে বা কাল্লা নামক একটি গুহা নির্মাণ করেছিলেন, যেটি মূলত একটি বৌদ্ধ গুহা। এই তাহলে কি বললাম আমি, এই নহপান একটি গুহা নির্মাণ করেছিলেন যেটি একটি বৌদ্ধ গুহা। আর এই গুহাটির নাম কি, কাল্লা বা কাল্লে গুহা। আমি সেটাও তোমাদের এখানে লিখে দিয়েছি। তাহলে চলো এবার আমরা এই নহপান সম্পর্কে জানবো। প্রথমে পশ্চিমী ক্ষত্রপ ব্যাপারটা আমি বললাম যে পশ্চিমী ক্ষত্রপ স্ট্র্যাটেগো সিস্টেমটা ইন্দো গ্রিকদের মধ্যেও থাকলো, পরবর্তীকালে শকদের মধ্যে এসে কিছুটা পরিবর্তিত হয় এবং একজন রাজার অধীনে কয়েকজন ছোট ছোট রাজা থাকতো যারা প্রধান রাজাকে বিভিন্ন কাজে সাহায্য করত। আর এই ছোট ছোট রাজারা নিজেদেরকে ক্ষত্রপ উপাধি নিত। তাহলে চলো এবার আমরা দেখি শিলালিপি এবং মুদ্রা থেকে পশ্চিমী ক্ষত্রপদের দুটি শাখা সম্পর্কে আমরা জানতে পারি, যথা খেরাত বংশ এবং কদরমক বংশ। আর এই খেরাত বংশের যিনি শাসক ছিলেন গ্রেটেস্ট রুলার, তিনি ছিলেন নহপান। আর হচ্ছে পশ্চিমী ক্ষত্রপ বা কদরমক বংশের একদম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, আমরা দেখব তিনি হবেন কে, প্রথম রুদ্রদমন বা রুদ্রদমন প্রথম। এই খেরাত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভূমিক, এরপর শাসক হন নহপান। এবার আমরা দেখবো নহপান খেরাত বংশের শ্রেষ্ঠ শাসক। এর রাজধানী ছিল সিরকাপ, সিরকাপ তো আমরা দেখলাম ছিল, সিরকাপ রাজধানী কাজ ছিল, এটা হবে মাউস বা মোগা, এই মানে নহপানের রাজধানী হবে কি, মিননগর, যেটি রয়েছে কোথায়, মান্দাসোর, যেটি কোথায়, মান্দাসোর। খেরাত বংশের শ্রেষ্ঠ শাসককে নহপান, এর রাজধানী ছিল মিননগর। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি মিননগর, এবং এই মিননগর কোথায় অবস্থিত, মান্দাসোর। মিননগর বর্তমানে মান্দাসরে নামেও পরিচিত। মান্দাসর কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ, এটাও তোমরা জেনে রাখবে। এমপি মানে লিখে দিয়েছি শর্টে মধ্যপ্রদেশ। আর বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নিয়ে তার রাজ্য গঠিত হয়েছিল। আর এই নহপান মূলত মহারাষ্ট্র শাখার শকদের নেতৃত্ব দিয়েছিলেন। নহপান, এটাও জানা যায় নহপান সাতবাহন শাসক গৌতমীপুত্রর কাছে যুদ্ধে পরাজিত হন বলে এটাও আমরা জানতে পারি। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, নহপান কাল্লা বা কাল্লে নামক একটি গুহা নির্মাণ করেছিলেন এবং মহারাষ্ট্রের নোলাভেলার কাছে এটি অবস্থিত। আর এই কাল্লা মূলত একটি বৌদ্ধ গুহা। তাহলে আমি কি বললাম তোমাদের, নহপান ছিলেন খেরাত বংশের একজন উল্লেখযোগ্য শাসক। তিনি একটি গুহা নির্মাণ করেন, কাল্লে বা কাল্লা গুহা, যেটি এখন বর্তমান নাম মান্দাসর, রয়েছে কোথায়, মধ্যপ্রদেশ। আর এই নহপান নাকি গৌতম পুত্র সাতকর্ণী অর্থাৎ সাতবাহন রাজাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য শাসক গৌতমী পুত্র সাতকর্ণীর কাছে তিনি যুদ্ধে পরাজিত হন। এবং এটাও জানা যায় যে গৌতমী পুত্র সাতকর্ণী তাকে হত্যাও করে দেয়। তাহলে আমি তোমাদের এখানে সব পয়েন্টগুলো আমি তোমাদের দেখালাম। এবার আমরা দেখবো যে কদরমক বংশের উল্লেখযোগ্য শাসক রুদ্রদমন প্রথম। তোমরা তাহলে এটুকু নোট করে নাও। আর তোমরা মনে রাখবে বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে এই খেরাত বংশের শ্রেষ্ঠ শাসক নহপানের সাম্রাজ্য গঠিত হয়েছিল। এবার আমরা দেখব কদরমক বংশের
আর এই কদর্ম বংশের শ্রেষ্ঠ শাসক কে রুদ্রদমন প্রথম সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা দেখব এই শক রাজাদের মধ্যে সব থেকে একদম শ্রেষ্ঠ শাসক যার নাম প্রথম রুদ্রদমন বা রুদ্রদমন প্রথম, তার সম্পর্কে আমরা দেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। আর এই রুদ্রদমন প্রথমে ছিলেন শকদের মধ্যে সব থেকে শক্তিশালী শাসক। আর এই রুদ্রদমন তিনি প্রথম এই সুদর্শন লেকের কাজও মেরামতি করেছিলেন। আর এই সুদর্শন লেকটা কে নির্মাণ করেছিলেন? সুদর্শন লেকটা মেরামতি করেন রুদ্রদমন প্রথম, এবং কিন্তু মেরামত করেন, মেরামত নয়, এটা নির্মাণ করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর এটার মেরামতি অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত কিছুটা হলে সেটি মানে সারাই করেছিলেন কে? রুদ্রদমন প্রথম। আর এই রুদ্রদমন প্রথম যেহেতু একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন, তিনি তার সাম্রাজ্যকে কোঙ্কন, কাথিয়াওয়াড়, মালাবার এবং গুজরাট উপকূলে বিস্তীর্ণ এলাকা ধরে তার সাম্রাজ্যটাকে তিনি বিস্তার ঘটিয়েছিলেন। আর জুনাগড় শিলালিপিতে এই রুদ্রদমনের কৃতিত্বটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর তিনি মূলত সাতবাহনদের সঙ্গে একাধিক যুদ্ধ করেছেন, তার পরিচয়ও আমরা পেয়ে থাকি। আর এই জুনাগড় শিলালিপি ছিল সংস্কৃত ভাষাতে লেখা সর্বপ্রথম একটু বিশুদ্ধ শিলালিপি। কারণ পূর্বে যে সকল আমরা শিলালিপি দেখতে পাই সেগুলো মূলত কোন ভাষায় লেখা? সেগুলো মূলত গ্রিক বা অন্যান্য সকল ভাষাতে লেখা ছিল। আর এই রুদ্রদমনের জুনাগড় শিলালিপি সর্বপ্রথম বিশুদ্ধ সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল বলে জানা যায়। আর তিনি সাতবাহনদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর সাতবাহন রাজা বশিষ্ঠ পুত্র ছিলেন এই তার জামাতা। তাহলে চলো এবার আমরা দেখি, তিনি ছিলেন কদর্ম বংশের রুদ্রদমন প্রথম ছিলেন কোন বংশের শাসক? মানে কদর্মক বংশের শাসক, শকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক বলে তিনি পরিচিত। আর রুদ্রদমন ছিলেন পশ্চিমী ক্ষত্রপ বংশের। আর তিনি কাথিয়াওয়াড় সুদর্শন লেকের কাজ মেরামতি করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তিনি কাথিয়াওয়াড়ে সুদর্শন লেকের কাজ মেরামতি করেন আর নির্মাণ করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আমি সেটা তোমাদের এখানে লিখে দিয়েছি, তোমরা একটু নোট করে নেবে। রুদ্রদমন তার রাজ্যের সীমানা কোঙ্কন, নর্মদা উপত্যকা, কাথিয়াওয়াড়, গুজরাটের অন্যান্য অংশ এবং মালওয়া পর্যন্ত তিনি বিস্তার ঘটিয়েছিলেন। জুনাগড় শিলালিপিতে তার কৃতিত্ব তুলে ধরা আছে। এই দুটো ট্রিপল স্টার এখানে দিলেও কম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট লাইন, তোমরা মনে রাখবে। জুনাগড় শিলালিপিতে তার কৃতিত্ব তুলে ধরা হয়েছে। তার জুনাগড় শিলালিপি হলো সংস্কৃত ভাষায় রচিত প্রথম শিলালিপি। জুনাগড় শিলালিপি হলো সংস্কৃত ভাষায় রচিত প্রথম শিলালিপি। আর রুদ্রদমন সাতবাহনদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, যদিও তিনি সাতবাহনদের সঙ্গে একাধিক যুদ্ধ করেছিলেন। আর গৌতম পুত্র সাতকর্ণীর পুত্র বশিষ্ঠ পুত্র সাতকর্ণী ছিলেন রুদ্রদমনের জামাতা। তাহলে আমি তোমাদের যেটা বললাম যে এই রুদ্রদমন ছিলেন শকদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শাসক। তিনি তার সাম্রাজ্যকে কোঙ্কন, মালওয়া, কাথিয়াওয়াড়, নর্মদা উপত্যকা পর্যন্ত তিনি বিস্তার ঘটিয়েছিলেন। আর এই রুদ্রদমন তিনি চন্দ্রগুপ্ত মৌর্য যে সুদর্শন লেকটি নির্মাণ করেছিলেন, তিনি এটির মেরামতির কাজও করেছিলেন বলে আমরা জানতে পারি। আর এই রুদ্রদমন প্রথমের কৃতিত্ব জুনাগড় শিলালিপি থেকে জানা যায়। আর এই জুনাগড় শিলালিপি হলো প্রথম সংস্কৃত ভাষাতে লিখিত একটি শিলালিপি। আর এই রুদ্রদমন প্রথম তিনি সাতবাহনদের সঙ্গে একটি বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, যদিও আমরা জানতে পারি সাতবাহনদের সঙ্গে তার একাধিক যুদ্ধ হয়েছে। আর এই গৌতম পুত্র সাতকর্ণীর পুত্র বশিষ্ঠ পুত্র পুলহমীর সঙ্গে তার কন্যা তিনি বিবাহ দিয়ে একটি মৈত্রী গড়ে তুলেছিলেন বলেও আমরা জানতে পারি। তাহলে আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে, তুমি যদি কিছু শিখতে পারো, ক্লাসটিকে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সকলকে।